স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 262 ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ ইটাহার গার্লস হাই স্কুল এইচএস এবং মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 এই প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1. বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরীয় আরণ্যকে। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। চোলদের রাজধানী ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোরে। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা। চক্রপাণি দত্ত ছিলেন একজন পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। পাল রাজারা ছিলেন ক্ষত্রিয়। এরপরে 2 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1. হিজরত বলতে কি বোঝো? হজরত মোহাম্মদ তাঁর অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। গঙ্গাই কোণ্ডচোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কি? বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হলো নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হলো মোক্ষ বা মুক্তি। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ লাভ করলে মানুষের বারবার জন্মগ্রহণ করতে হয় না। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে শোক, দুঃখ, কামনা, বাসনা, জরা, ব্যাধি, মৃত্যু প্রভৃতির ঊর্ধ্বে অনন্ত সুখ শান্তি লাভ করা যায়। পরের প্রশ্ন, পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। ধীমান অথবা বিটপাল। 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? অষ্টম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। পরের প্রশ্নে রয়েছে অথবা গৌড়বহ কি? গৌড়বহ বা গৌড়বধ কাব্য রচনা করেন কবি বাক্পতিরাজ। তিনি কনৌজের শাসক যশবর্মা বা যশবর্মনের রাজকবি ছিলেন। 725 থেকে 30 খ্রিস্টাব্দ নাগাদ বাক্পতিরাজ প্রাকৃত ভাষায় গৌড়বহ কাব্য রচনা করেন। গৌড়বহ শব্দের অর্থ গৌড়বধ। কনৌজের রাজা যশবর্মন মগধের রাজাকে পরাজিত করার কাহিনী নিয়ে এই কাব্য রচিত হয়েছে। এখানে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকে বোঝানো হয়েছে। এরপরের প্রশ্নে রয়েছে টিকা লেখো চর্যাপদ। খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, ভূসুকুপাদ প্রমুখ। পরের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. মাতসান্যায় বলতে কি বোঝো? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর অর্থাৎ 637 খ্রিস্টাব্দে পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাতসান্যায় বলা হয়। পরের প্রশ্ন, নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছিলেন 8,500 জন ছাত্র এবং 1,500 জন শিক্ষক।
5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো। প্রাচীন বাংলা যেসব জনপদে বিভক্ত ছিল তার মধ্যে বঙ্গ ছিল অন্যতম একটি। পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। অনেকে বলেন ভাগীরথী নদী সংলগ্ন পশ্চিম দিকের এলাকাকেও বঙ্গ বলা হতো। ভাগীরথী নদীর পশ্চিম দিকের এই এলাকা রাঢ় ও শুম্ভ নামে পরিচিত ছিল। একাদশ দ্বাদশ শতকে বঙ্গ বলতে বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল প্রভৃতি অঞ্চলকে বোঝাতো। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বঙ্গ, বাংলা বা বেঙ্গলের অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্বভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। অতবার প্রশ্নে রয়েছে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেনগুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতার সুযোগে 606 খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। উপাদান: শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বাণভট্ট রচিত হর্ষচরিত, সৈনিক পরিব্রাজক হিউয়েনসাং, যার নাম সুয়ানজাং, রচিত সি ইউকি এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্পগ্রন্থ থেকে। শশাঙ্কের রাজ্য বিস্তার: গৌড় রাজ্যের সিংহাসনে আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌড়দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং ওড়িশার একাংশ জয় করেন। তাঁর রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ। 2. স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা: শশাঙ্ক প্রথম বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তর ভারতেও আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন। 3. মৈত্রীজোট গঠন ও কনৌজ আক্রমণ: গৌড় রাজ্যের প্রতিবেশী রাজ্য কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে থানেশ্বরের রাজকন্যা রাজশ্রীর বিবাহ হলে কনৌজ ও থানেশ্বর জোটবদ্ধ হয়। শশাঙ্ক ও মালবরাজ দেবগুপ্তের সঙ্গে মিলিত হন। তাদের আক্রমণে কনৌজরাজ নিহত হন ও তাঁর পত্নী রাজশ্রী বন্দিনী হন। থানেশ্বর রাজ রাজ্যবর্ধনও শশাঙ্কের হাতে নিহত হন। 4 নম্বর হচ্ছে শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব। হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধের ফল কী হয়েছিল সে সম্পর্কে সঠিক জানা যায় না। তবে পণ্ডিতগণ মনে করেন যে শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হর্ষবর্ধন গৌড় দখল করতে পারেনি। গৌড়তন্ত্র: গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এটি গৌড়তন্ত্র নামে পরিচিত ছিল। পরিশেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি যে রাজ্য জয়ের নীতি অনুসরণ করেছিলেন পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পাল সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। পাল ও সেন রাজারা বাংলায় প্রায় 500 বছর ধরে রাজত্ব করেছিলেন। পাল ও সেন রাজাদের আমলে বাংলার অর্থনীতি সম্পর্কে জানা যায় বিভিন্ন শিলালিপি এবং রামচরিত, বল্লালচরিত প্রভৃতি গ্রন্থ থেকে। কৃষি: পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। রাজা সমস্ত জমির মালিক ছিলেন। তিনি কৃষকদের জমি দান, বিক্রয় এবং চাষের জন্য প্রদান করতে পারতেন। কৃষিজ শস্যের মধ্যে প্রধান ফসল ধান হলেও আখ, সর্ষে, তুলো, নারকেল, সুপারি প্রভৃতি ফসলের উৎপাদন হতো। রাজস্ব ব্যবস্থা: পাল ও সেন আমলে প্রধানত 4 ধরনের রাজস্বের কথা জানা যায়। এগুলি হল ভাগ, ভোগ, কর ও হিরণ্য। ভাগ হিসেবে রাজা উৎপন্ন শস্যের 1/6 অর্থাৎ 1/6 ভাগ আদায় করতেন। শিল্প: পাল ও সেন যুগের শিল্পের মধ্যে প্রধান ছিল বস্ত্রশিল্প, অলঙ্কার শিল্প, কাষ্ঠশিল্প প্রভৃতি। দেওপাড়া লিপি থেকে জানা যায় এই সময় শিল্পীরা শিল্পী সংঘ বা গিল্ড গড়ে তুলেছিল। সুলপানি বারেন্দ্র শিল্পগোষ্ঠীর প্রধান ছিল। বাণিজ্য: আরব বণিকদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার কারণে পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্যের অবনতি ঘটে। এই যুগে স্বর্ণমুদ্রা ছিল না। পাল যুগে রৌপ্যমুদ্রা কিছু প্রচলিত থাকলেও সেন যুগে তাও ছিল না। বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। এই সময় বিখ্যাত বন্দর ও নগর ছিল তাম্রলিপ্ত, দণ্ডভুক্তি, কর্ণসুবর্ণ প্রভৃতি। পরিশেষে বলা যায় এ যুগের অর্থনৈতিক অবক্ষয় পাল ও সেন রাজাদের পতনকে ত্বরান্বিত করেছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।